দেহকে ঘড়ি বলা হয়েছে না, ক্লক ওয়ার্ক। যখন রেনেসান্সের শিল্পীরা যখন ক্লক ওয়ার্কের আইডিয়াটা এস্টাবলিশ করেন, আমাদের বাউল গানে আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, এই যে দ্য আইডিয়া অফ বডি এজ এ ক্লক। এবং আধুনিক নিউরোবায়োলজিতে ডামাসিও বলে একজন খুব আধুনিক বিখ্যাত নিউরোবায়োলজিস্ট, উনি বলছেন যে অল দ্য আর্ট অ্যান্ড এভরিথিং ইজ ভেস্টেড ইন দ্য বডি, মানে শরীর থেকে বের হয়ে আসে, যেটা আমাদের দেহতত্ত্বের গানে অনেক হাজার বছর আগে যেটা লেখা হয়েছে। তো আমার মনে হয় যে এই যে ব্রেইন, এটা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে ব্রেইন আমাদের ভিতরে এই আইডিয়াটা দিচ্ছে। আইডিয়াটা তোগুলো আসছে আমাদের নিউরনের যোগাযোগের ফলে। তার মানে নিউরনগুলো জেনেছে যে সব নলেজ আছে বডিতে। এই যে সব নলেজ বডিতে আছে, এটা কোথা থেকে আসলো? যাহা নাই দেহ ভাণ্ডে তাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এরকম একটা কথা তো আমাদের গ্রাম বাংলায় এখনো কিন্তু যথেষ্ট চালু আছে। এবং দেখা যাচ্ছে যে ব্রেনের যখন নানান, যেটাকে আমরা ডিজিজ বলি, যেমন বাইপোলার ডিসঅর্ডার একটা অনেকে বলা হয়, যে অনেক কবিরা, বিখ্যাত কবি এমিলি ডিকিনসন, খুব নামকরা একজন কবি, তো উনি একটা জায়গায় খুব সুন্দরভাবে এটা লিখেছেন। উনার নিজের কথা, নিজের শরীর সম্বন্ধে উনি বলছেন, আই ফেল্ট এ ক্লিয়ারিং ইন মাই মাইন্ড as if my brain had split. I tried to match it seam by seam, but could not make them fit. উনি কিন্তু স্প্লিট ব্রেনে আক্রান্ত তখন, কিন্তু উনি ওটা জানতেন না, এটা আধুনিক বিজ্ঞান জেনেছে। উনি যখন বেঁচে ছিলেন তখন স্প্লিট ব্রেন, বাইপোলার ডিসঅর্ডার কোনো আইডিয়া ছিল না। এখন আমরা জানি যে ওনার বাইপোলার ডিসঅর্ডার ছিল, ওনার পুরো সিমটম জেনে এটা বলা হচ্ছে। কিন্তু এই কবিতায় মনে হয় যে শি নিউ ইট, সে বলে মাই ব্রেইন ইজ স্প্লিট। এটা এই যে আইডিয়াটা আর কি, সত্যদ্রষ্টা কবির লেখায় তার মনের অবস্থার কথা বেরিয়ে এসেছে। এই যে একটা যোগাযোগ আর কি, এই যোগাযোগকে পুরোপুরি বোঝার আমার মনে হয় সময় হয়তো এখনো আসেনি। মনে হয় যে এইটা একটা ফিউচারের একটা বিজ্ঞান হতে পারে। আমি এখানে লালনের একটা গান পড়তে চাই, যদি গান তো পড়ার জন্য না, কিন্তু পড়ছি আমি, এবং এখানে আমি লালনের গণিত দেখছি। আবার গণিত প্রসঙ্গে ফিরি। লালন যে গণিতে আগ্রহী ছিলেন, গণনার একটা যে তাৎপর্য আছে, সংখ্যার যে একটা তাৎপর্য আছে, সেটা কিন্তু লালন আবার ওই দেহ দিয়েই ধরছেন। এবং গানটা এরকম, আইন সত্য মানুষ বর্ত করো এই বেলা, ক্রমে ক্রমে হৃদ কমলে খেলবে নূরের খেলা, যে নাম ধরে চলেছ ভবে সেই নামেতে যেতে হবে, 1 0 10 হইবে, 9 10 90 মেলা, 90 4 0 দিলে 90,000 কয় দলিলে, সব শূন্য মুছে ফেলিলে শুধু যে 9-এর খেলা, 9 হতে 8 বাদ দিলে 1 থাকে তার শেষকালে, লালন বলে বোঝো সকলে সেইটি স্বরূপ রূপের ভেলা। এক অর্থে লালন আমাদেরকে কিন্তু অঙ্ক কষতে বলছেন, এবং দেহ দিয়ে, এবং চূড়ান্ত মিলনকে তিনি এক সংখ্যা দিয়ে তিনি এটিকে তুলে ধরছেন বলে মনে হয়। এবং এই 1 এবং 9-এর কথাটা আপনি অনেক গানে দেখবেন। আরেকটা আছে যেটা বলা হয় যে নিশীথে যাইও ফুলবনে, যে গানটা আছে, ওইটার অরিজিনাল ফর্মটা হলো 9 দরজা খড়ি বন্ধ লইরে ফুলের গন্ধ, আশিক ছাড়া ফুটে না ভুবন রে ভ্রমরা, নিশীথে যাইও ফুলবনে। এটা আমি শুনেছি একজন অন্ধ ফকিরের মুখে, এই রূপটা কি, যে এই 9 দরজা বন্ধ করে, ইন্দ্রিয়ের 9টা দরজা বন্ধ করে কি করে আপনি সারা পৃথিবীকে অনুভব করতে পারেন। এই যে অনুভবের সমস্ত প্রকাশিত দরজা বন্ধ করে তার ভিতরের যে আরেকটা অন্তর্নিহিত একটা অনুভবের দরজা আছে, এটা নিয়ে কিন্তু অনেকে স্পেকুলেট করছে। এবং সনাতন যে অঙ্কের ধারণা, সেই ধারণাটাকেও খানিকটা পাল্টে দিচ্ছেন লালন এই বলে, যে যখন 1 এবং 1 একসঙ্গে হয়, তখন 1 যোগ 1 2 না হয়ে সেটি হয় 1 যোগ 1 1, বৃহৎ 1। এবং সেই বৃহৎ একের কথাই এই গানে তিনি বলেছেন। কিন্তু এখানে গণনার ধারণটা কিন্তু চমৎকারভাবে পাল্টে যাচ্ছে সনাতন গণনার ধারণায়। এই প্রসঙ্গে গণিত নিয়ে একটা প্রশ্ন ওঠে, সেটি হচ্ছে যে গাণিতিক যারা, গণিতবিদ যারা, তারা কি চূড়ান্ত দৃষ্টান্তে সঠিক গণনায় কি তাদের একমাত্র উদ্দেশ্য? তো গণিত তো একটা পর্যায়ে গিয়ে নির্ভুল বা দারুণ যুক্তি এর মধ্যে আটকে না থেকে বরঞ্চ কল্পনা, হ্যাঁ, বা সম্ভাবনা, এইসব জায়গায় অন্বেষণ করে। যেটা আইনস্টাইন বলেছেন যে একজন গাণিতিকের জন্য জরুরি হচ্ছে কল্পনা। এবং ব্রেনে যখন নিউমেরেসিটা, যেটাকে আমরা বলি কি, যে সংখ্যার সম্বন্ধে যে একটা ফিলিং মানুষের ব্রেনে কখন আসলো, আমরা যদি বিবর্তনের ধারায় দেখি, তো একটা সময় ছিল যে মানুষ অ্যাপ্রক্সিমেট জানতো যে ওইটা এখানে 3 হতে পারে, আবার 4ও হতে পারে, মানে স্পষ্ট ধারণা ছিল না। তারপর এক সময় নিউমেরেসি আসলো ব্রেনে। আমার মনে হয় যে প্রি ল্যাঙ্গুয়েজ, নিউমেরেসি কিন্তু এসেছে ল্যাঙ্গুয়েজের আগে। হ্যাঁ, যে সংখ্যা সম্বন্ধে সচেতনতা, এই সংখ্যা সম্বন্ধে যখন সচেতনতা আসলো, তখন এটা নিয়ে মানুষ প্লে করা শুরু করলো। এটা ইমাজিনেশনের সাথে মিলে
নানান ধরনের প্রি ল্যাঙ্গুয়েজ বা প্রোটো ল্যাঙ্গুয়েজ যখন আমাদের ছিল, জি। তখন যখন ভাষা পুরোপুরি বিকশিত হয়নি, জি। তখন সংখ্যাকে কেন্দ্র করে এই যে সারা পৃথিবীকে বোঝার যে একটা প্রবণতা, একটা শৈল্পিক চেতনাবোধ, সেটা কিন্তু ভাষার আগে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যে পোয়েট্রির সাথে বা পোয়েট্রি সিটির সাথে নিউমারেসির একটা সম্পর্ক, মানুষ কবিতার মধ্যে এই সংখ্যা তত্ত্ব নিয়ে আসছে। এই প্রসঙ্গে আমি কিন্তু পিথাগোরাসের কথা উল্লেখ না করে পারছি না। পিথাগোরাস যেমন জ্যামিতির সূত্র দিয়েছেন আমরা জানি, ঠিক একইভাবে পিথাগোরাস কিন্তু সংখ্যা তত্ত্বের অধ্যাত্মবাদ তার একটা পর্ব কিন্তু তিনি শুরু করেছিলেন এই বলে যে মহাকাশে আমরা যে যা কিছু প্রপঞ্চ রয়েছে তার সম্পর্কগুলো সংখ্যা দিয়ে ধরা যাবে। অর্থাৎ মহাকাশের আবার সঙ্গীত তিনি শুনছেন, তিনি বলছেন এই সঙ্গীত শোনার জন্য মহাকাশের যে প্রপঞ্চগুলো আছে তার সাথে যে সম্পর্ক সেগুলোকে সংখ্যায় ধারণ করা যাবে। অর্থাৎ ওনার কাছে সংখ্যা ব্রহ্মতত্ত্ব এটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে সংখ্যা ছাড়া আমরা কিন্তু সম্পর্ক সংখ্যার সাথে সংখ্যার সম্পর্ক দিয়ে আমরা সম্পর্ক বুঝবো। সঙ্গীতও কিন্তু সংখ্যার বিষয়, এটিও তিনি বলছেন। কবিতা নিয়ে যে আরেকটা আমরা আবহ দিয়ে শুরু করেছিলাম, জীবনানন্দের একটা কবিতা, সবাই সেটা জানে যে এইখানে সরোজিনী শুয়ে আছে, জানি না সে এইখানে শুয়ে আছে কিনা। এই যে ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা অ্যাবসার্ডিটি তৈরি করা, যে সে এইখানে শুয়ে আছে বাট আমি জানি না সে এখানে শুয়ে আছে কিনা। তো ব্রেনের ভিতরে দেখা যাচ্ছে যে এই ধরনের কথার খেলা যখন হয় তখন ব্রেনের কতগুলা নিউরন একভাবে ফায়ার করে, আর প্রেডিক্টেবল কথা যখন আসে, রাইম আসে, তখন ব্রেনের আরেকটা জায়গা ফায়ার করে। এবং দুটো জায়গায় দু ধরনের হরমোন বা ব্রেনের যেগুলোকে নিউরোপেপটাইড বলি, সেরাটোনিন, এন্ডোরফিন, এগুলো রিলিজ হয়। তো শিল্পচেতনা আলটিমেটলি হচ্ছে এক ধরনের ব্রেনের একটা রিওয়ার্ড সিস্টেম, যে আপনি একটা ছড়া পড়লেন, তালটুকু এই যে আবার গণনার ফলে এটা এসেছে, বাট বলতে বলতে আপনি উজ্জীবিত হয়ে অথবা অবশ হয়ে পড়ছে, অবশ হয়ে পড়ছে। এবং কবি যখন এটা সৃষ্টি করেন তখন ওনার ওই ব্রেনগুলো ফায়ার করে, আর আমরা যখন এটা পড়ি তখন আরো কতগুলো নিউরন আছে, এগুলোকে বলে মিরর নিউরন, মিরর নিউরন, যে আপনি একটা করছেন, আমি এটাকে মিরর করছি, এই যে মিমিক্রি আর কি। এটা রিসেন্টলি ডিসকভারি হয়েছে, মিরর নিউরন, কয়েক বছর আগে। ওরা একটা এক্সপেরিমেন্ট করছিল সব ইলেকট্রোড লাগিয়ে বানরদের, এবং বানরকে বলা হচ্ছিল যে তুমি একটা পিনাট তুলে খাও। তখন দেখা গেল যে বানর পিনাট তুলে খাচ্ছে না, জাস্ট দেখছে যে আরেকজন এক্সপেরিমেন্টার খাচ্ছে, তাতে তার এক্স্যাক্টলি ওই নিউরনগুলো ফায়ার করছে। তখন এর আগে এই নিউরনের কথা লোকে জানতো না, তারপর দেখলো যে এগুলো তো মিরর নিউরন। এখন দেখা যাচ্ছে যে আমাদের পুরো শিল্পচেতনা, এই যে শিল্প স্রষ্টা এবং শিল্প দ্রষ্টার মধ্যে যে যোগাযোগটা, এই যোগাযোগটার জন্য কতগুলো নিউরন আছে যেগুলোকে মিরর নিউরন। এবং এই রিলেশনশিপটা এস্টাবলিশ হওয়ার কারণেই আমাদের এই ইউনিভার্সাল হিউম্যান এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে আর্ট। গ্রেট আর্ট হলো এক ধরনের যোগাযোগ। যোগাযোগের পিছনে গণনা আছে, যোগাযোগের পিছনে আবহমান কালের সেই প্রাচীনতম যুগের নিউরনের যে এক্সপিরিয়েন্স, যেটা বিবর্তনের ধারায় আমাদের ভিতরে আছে, সেটা এসেছে। এবং এই যোগাযোগের ফলে নতুন শিল্প সৃষ্টির যে সম্ভাবনা, যেটা এন্ডলেস, যেটা আমরা বলতে পারি ফ্রন্টিয়ার, সেটাও আছে। এবং সব মিলিয়ে এটা একটা এক্সাইটিং একটা জিনিস, যেটা শিল্প বিজ্ঞান এবং আর্ট মিলিয়ে এই যে একটা কমন হিউম্যান এক্সপিরিয়েন্স, আর সব কিছু মিলে যেন একত্র হয়ে দ্য গ্র্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স হিসাবে আমাদের সামনে চলে আসছে। এবং সেটিকে আমরা অস্বীকার করতে পারছি না, সেটির পথ ধরেই আমরা শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের চর্চা চালিয়ে যাব অবশ্যই। তো আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবেদ ভাই। ধন্যবাদ।